সকাল থেকে রাত পর্যন্ত গৃহিণীদের কাজকর্মের শেষ থাকে না। প্রত্যেকটা কাজ করতে হয় আমাদের গুছিয়ে। গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিলে কিন্তু আমরা সময়ের সাথে পেরে উঠবো না। আমরা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু না। সমান তালে আমরা বাইরের কাজকর্ম একসাথে করে নিতে পারি। আর ছোট, ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে আমাদের অনেকটাই সুবিধা হবে। তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের যখন নখ বড় হয় তখন কিন্তু আমরা নেল কাটারের ব্যবহার করে থাকি। এখনকার দিনের মানুষজন কিন্তু এখন আর পুরোনো দিনের মতো ব্লেডে বা কাঁচি দিয়ে নখ কাটে না। তো নেল কাটারে যখন আমরা নখ কাটি, একটা কি কখনো খেয়াল করে দেখেছো এই জিনিসটা? নখ কাটার সময় নখগুলো যখন কাটি তখন নখগুলো এদিক ওদিক ছিটকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এভাবে ছিটকে আসার কারণে অনেক সময় এরকমও হয় যে চোখে ঢুকে যায়। তো এরকম নানান সমস্যার মধ্যে কিন্তু নখ কাটতে গেলে আমরা পড়ি। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু নখগুলো ছিটিয়ে পড়েছে। এরপর এই নখগুলোকে সমস্তগুলোকে এক জায়গায় করে আবার এই জায়গাটা পরিষ্কার করা আরো একটা এক্সট্রা কাজ। তো যদি আমাদের মধ্যে এরকম সমস্যা হয়েই থাকে তাহলে কিন্তু ছোট্ট একটা কাজ যদি আমরা করি নখ কাটার সময় তাহলে কিন্তু চারিদিকে নখ যেরকম ছড়িয়ে ছিটিয়ে পড়বে না, আমাদের এক্সট্রা খাটনিটাও হবে না, যে জায়গাটা আমাদের পরিষ্কার করতে হবে। আর সমস্ত নখ কিন্তু এক জায়গাতেই থাকবে। তো কি সেই পদ্ধতিটা দেখে নাও। কাটারের যে অংশটা ফাইলের মতো আছে, এই ফাইলের মতো অংশটাকে ভেতর দিয়ে বের করে দেবো আর উপরের দিকের এই যে উপরের অংশটা রয়েছে ওটাকে উপর দিকে তুলে দিয়ে মধ্যের অংশটাকে পুরো ফাঁকা রাখবো। আর ২ টুকরো সেলোটেপ এই নেল কাটারের মাপ মতো করে কেটে এই যে দুটো সাইডে ফাঁকা অংশ আছে না, এই দুটো সাইডের ফাঁকা অংশের মধ্যে টাইট করে আটকে দেবো। এইভাবে যদি দুটো সাইডের ফাঁকা অংশকে একেবারে আমরা গ্যাপ গুলোকে আটকে দিতে পারি সেলোটেপের সাহায্যে, তাহলে দেখবে বন্ধুরা সুন্দর মতো কিন্তু এর ভেতর থেকে আর নখগুলো ছিটকে এদিক ওদিক চলে যাবে না। তারপর তোমরা নখ কেটে দেখো বন্ধুরা, একেবারে ফল কিন্তু হাতে নাতে পাবে। সমস্ত নখ এই সেলোটেপের মধ্যেই কিন্তু আটকে থাকবে। পরবর্তী সময় যদি আমরা এই নেল কাটারটাকে পরিষ্কার করে নিই তাহলেই কিন্তু হবে। চারিদিকে নখ ছিটিয়ে পড়বে না, সাথে কিন্তু চোখে ঢুকে যাওয়ারও ভয় নেই। আর কাজটাও কিন্তু অনেকটা সহজ হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, নেল কাটারের মধ্যেই কিন্তু সমস্ত নখগুলো রয়ে গেছে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি দই। আর এই ধরনের যে দইগুলো আমরা খাবারের জন্য আনি, অনেক সময় দেখা যায় এক্সপায়ারি ডেট হয়ে যায়, খাওয়াই হয় না। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এরকম একটা দই বেশ অনেকটা রয়েছে কিন্তু এক্সপায়ারি ডেট হয়ে গেছে। এটা কিন্তু আর কোনোভাবেই আমরা খাওয়ার কাজে ব্যবহার করতে পারবো না। তো কিভাবে ব্যবহার করব? অনেকেই আছে দই দিয়ে স্কিন প্যাক ব্যবহার করে, যাতে স্কিনের গ্লো হয় বা নানান রকম স্কিনের সমস্যা থাকলে দইয়ের প্যাক ব্যবহার করে থাকে। কিন্তু এছাড়াও আমরা কিন্তু বাসনপত্র মেজে নেওয়ার কাজে ব্যবহার করতে পারবো। কি সেই বাসনপত্র? তামা, কাঁসা, পিতল এই ধরনের পাত্র কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর এই সমস্ত পাত্রগুলো পরিষ্কার মতো ঝকঝকে করার জন্য কিন্তু আমাদের নানান রকম পিতাম্বরী পাউডার হোক বা তেঁতুল, লেবু এই ধরনের জিনিস ব্যবহার করতে হয়। কোনো কিছুর দরকার নেই। যদি ঘরে এরকম দই থেকে থাকে আর সেটা যদি এক্সপায়ারি ডেট হয়ে যায়, খুব সামান্য পরিমাণ একটুখানি দই এরকমভাবে লাগিয়ে নেবে পাত্রের গায়ে। কোনো কিছু স্কচ ব্রাইট, স্টিল উল, সাবান বা কোনো কিছু ভিম জেল কোনো কিছুর প্রয়োজন পড়বে না। হাত দিয়ে হালকা, হালকা করে দইটাকে এইভাবে স্প্রেড করে দিয়ে মিনিট ১০-১৫ এইভাবে রেখে দাও। তারপরেই তফাৎটা তোমরা নিজেরাই দেখতে পারবে। কোনো কিছু ব্যবহার ছাড়া, নিজেদের পরিশ্রম ছাড়া, ঘষা মাজা ছাড়া যদি এইভাবে আমরা বাসনপত্রগুলোকে পরিষ্কার করে নিতে পারি, তাহলে এর থেকে কিন্তু খাটনির কম কাজ আর আমাদের কিছুই না। দেখো বন্ধুরা, এই পাত্রটাকে এবার শুকনো একটা কাপড় দিয়ে এইভাবে মুছে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ সাইডগুলো ময়লা ছিল আর কতটা পরিমাণ শুধুমাত্র দই এভাবে মাখিয়ে রাখার কারণে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। যার জন্য আমাদের একদম পরিশ্রমও করতে হলো না, সময় নষ্ট হলো না। তো এইভাবে যদি আমরা কাঁসা, পিতল, তামা এই সমস্ত পাত্রগুলোকে পরিষ্কার করে নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিশ্রম কিছুটা হলেও কমবে আর ফেলে দেওয়া জিনিসকে কিন্তু রিইউজও করতে পারবো। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি শসা। গরমকালে শসা খাওয়া যে কতটা ভালো আমরা প্রত্যেকেই জানি কম বেশি। ভাতের পাতে হোক বা বাচ্চাদের স্কুলের টিফিনে হোক, হাসব্যান্ডদের লাঞ্চ বক্সে শসা কিন্তু আমরা কম্পালসারি গরমের দিনে রাখি। কিন্তু এই সমস্ত শসা বা জলীয় যে ফলগুলো যদি আমরা বাড়িতে এনে রাখি, কদিন পরই দেখা যায় একটা হলুদ হয়ে যায়। আর শসা তো ১ টা ২ টো কেনা যায় না। কিলো খানেক যদি কিনে আনি, তাহলে ১ম দিকে ২-১ টা শসা ভালো থাকলেও আস্তে, আস্তে যতই আমরা ফ্রিজের মধ্যে স্টোর করি না কেন বা ফ্রিজ ছাড়াও যদি বাইরে রেখে দিই, সেক্ষেত্রে তো আরো বেশি হলুদ হয়ে যায়। আর শসাগুলো কিন্তু শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু শসাগুলো আমার ফ্রেশই আছে। যদি তোমাদের শসাগুলো কিনে আনার পর শুকিয়ে যায়, তাহলে এই টিপসটা ফলো করবে। নিয়ে নিতে হবে একদম ঠান্ডা ফ্রিজের জল। যদি তোমরা মনে করো যদি ফ্রিজে জল না থাকে, নরমাল জলের মধ্যে কয়েক টুকরো বরফ
বরফ দিয়ে দেবে, তাহলেই ঠান্ডা হয়ে যাবে। এরপর খুব সামান্য পরিমাণ ১ চিমটে পরিমাণ হলুদ দিয়ে দেবে। রান্নায় যে হলুদ আমরা ব্যবহার করি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ। হাতের সাহায্যে জলটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে এই শসাগুলোকে কি করতে হবে, লবণ হলুদের জলে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখার পর যদি তোমরা কেটে খাও সেক্ষেত্রে যেরকম ফ্রেশ থাকবে, কিংবা যদি এই অবস্থায় আমরা ফ্রিজেও বেশ খানিকটা সময় রেখে দিতে পারি সেক্ষেত্রেও কিন্তু শসাগুলো আরো বেশি ফ্রেশ থাকবে। এরপর যদি গেস্টদের স্যালাড বানিয়ে খেতে দেওয়া হয় বা আমরা যদি নিজেরাও খাই সেক্ষেত্রেও কিন্তু একেবারেই বুঝতে পারবো না যে এই শসাগুলো এতটা শুকনো ছিল, এতটা হলুদ ছিল, যার ভেতরে একদম রসগুলো কমে এসেছিল। সেই সমস্ত শসাগুলো ফ্রেশ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলোকে সহজ করে নিতে পারি। জিনিসপত্র ফেলে না দিয়ে প্রসেসে কিন্তু আমরা ব্যবহার করতেই পারি। টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, এখন যা গরম পড়েছে এই গরমের সময় কিন্তু আমরা প্রত্যেকেই যারা বাড়ির বাইরে প্রত্যেকদিন বেরোচ্ছি অফিসের কাজে বা নানান রকম কাজকর্মে, আমাদের কাছে যে জলের বোতলটা সবসময়ের জন্য থাকে সেই জলটাই কিন্তু আমরা এরকম ভাবে ফ্রিজারে রেখে ঠান্ডা করে নিয়ে বেরোই। তার ফলে কি হয়, রাস্তাঘাটে রোদ্রে গরমে যখন আমরা প্রচুর পরিমাণে হাঁপিয়ে যাই এই জল খেলে কিন্তু আমাদের অনেকটাই তৃষ্ণা মেটে। কিন্তু এই ধরনের জলগুলো অনেক সময় হয় যেহেতু আমরা ফ্রিজের মধ্যে এটাকে ঠান্ডা করতে দিই, সেক্ষেত্রে কি হয় বলো তো বন্ধুরা, এর গাটাও ভিজে থাকে। যখন আমরা বাড়ির বাইরে বেরোই গরমের মধ্যে গেলেই কিন্তু এর গাটা ভিজে উঠতে থাকে, সাথে কিন্তু এই জলটা লিকও করে অনেক সময়। তো কিভাবে এই বোতলগুলোকে আমরা ক্যারি করব যেকোনো ব্যাগেই, তো তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। বন্ধুরা দেখো, এই যে স্কুল ব্যাগগুলো হয়, তো এই স্কুল ব্যাগের বাইরে কিন্তু একটা পকেট থাকে যার মধ্যে আমরা এই জলের বোতলগুলো ক্যারি করি। তো এই বাইরে যদি আমরা ক্যারি করতেই হয় তাহলে কি করব, নিয়ে নিয়েছি এখানে একটা পুরোনো মোজা। মোজার মধ্যে ভালো মতো জলের বোতলটাকে পরিয়ে নিয়ে এরপর কি করব, এই বোতলটাকে এইভাবে আমরা বাইরের যে পকেটটা আছে এই পকেটের মধ্যে ঢুকিয়ে দেবো। তো আর তোমরা যদি চাও যে ভেতরে ঢোকাবে সেক্ষেত্রে আরো বেশি সময় পর্যন্ত ঠান্ডা থাকবে, রাখতেই পারো। আর যেহেতু এটা একদম বাইরে ডিরেক্ট একটা সূর্যের গরম লাগবে সেক্ষেত্রে কিন্তু এই জলটা অনেক বেশি তাড়াতাড়ি কিন্তু দেখা যাবে যে নরমাল হয়ে যাচ্ছে। তাই যদি এইভাবে মোজা একটা কভার পরিয়ে নাও সেক্ষেত্রে দেখা যাবে অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকছে। আর কি করবে, মুখের দিকের অংশটাকে টাইট করে এইভাবে রাবার ব্যান্ডের সাহায্যে বেঁধে নেবে। তাতে কিন্তু কোনো রকম ভাবেই আর এই জলটা গরম হবে না। অন্ততপক্ষে সারাদিন রোদে ঘোরাঘুরি করলেও ৬ থেকে ৭ ঘন্টা এই জলটা একই রকম থাকবে। তো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই আছি চাবি ব্যবহার করি। মেইন গেটের চাবি হিসেবে কিংবা আলমারির চাবি। যেটাই আমরা চাবি ব্যবহার করি না কেন, এই চাবিগুলো দেখা যায় যে এই ধরনের একটা যদি কি রিং এর মধ্যে আমরা রাখতে পারি সেক্ষেত্রে দেখা যায় চাবিগুলো হারিয়ে যায় না। যেহেতু এই রিংটা অনেকটা বড়, মোটা, চওড়া, তাই যেকোনো জায়গায় ফেলে রাখলে নিশ্চিন্তে কিন্তু আমরা এটাকে ক্যারি করতে পারবো। কোনোভাবেই কিন্তু এই চাবিটা সিঙ্গেল থাকলে যেরকম হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে বা পড়ে গেল ব্যাগের মধ্যে রাখলাম, এই বড় অবস্থায় কি রিং এর মধ্যে ঢুকিয়ে রাখলে কিন্তু চাবিগুলো অনেকদিন পর্যন্ত বা ভালো থাকবে। মোট কথা হলেও কোনোভাবে হারিয়ে যাবে না। তো এইভাবে যদি আমাদের কি রিং কিনতে হয় অনেকটা পয়সা খরচার ব্যাপার হয়ে দাঁড়ায়, বা হঠাৎ যদি আমাদের একটা কি রিং দরকার পড়ে, আমরা বাজার না গিয়ে কিভাবে ঘরে থাকা জিনিস দিয়ে কি রিং বানিয়ে নেব। তার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি এই যে জামার ট্যাগ গুলো হয় না, নতুন জামা কিনলে যে কাগজের ট্যাগ গুলো, এই ট্যাগ গুলো কিন্তু কখনোই ফেলে দেব না। এই ট্যাগ গুলো দিয়ে কিন্তু সংসারের অনেকগুলো কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ট্যাগের উপরের দিকে কিন্তু একটা ছোট্ট একটা ছিদ্র আছে। তো এই ছিদ্রটার মধ্যে কি করব, এইভাবে চাবির যে রিংটা রয়েছে এই চাবির রিংটাকে এইভাবে পরিয়ে দেবো। তো এইভাবে যদি আমরা চাবির রিংটাকে পরিয়ে দিই, তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু একটা কি রিং তৈরি হয়ে গেল, যার জন্য বাজার খরচা করে আমরা গিয়ে আবার একটা চাবির রিং কেনার যেরকম প্রয়োজন পড়বে না, সুন্দর মতো কিন্তু আমরা ফেলে দেওয়া জিনিসকে রিইউজ করতে পারবো। সাথে কিন্তু আমাদের অনেকটা সেভ হবে। এইভাবে যদি একটু একটু করে আমরা সেভ করে নিই তাহলে কোথাও গিয়ে কিন্তু অনেকটা টাকা আমরা সেভ করতে পারবো। কত সুন্দর মতো কিন্তু একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে রিং তৈরি করে ফেললাম। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন কোনো কিছু মাংস বা রিচ জাতীয় কোনো কিছু রান্না করি তখন কিন্তু প্রচুর পরিমাণে তেল মসলা দিয়ে রান্না করি। রান্নার শেষে গিয়ে তেলটা এতটাই মানে মাংস হোক বা তরকারি ওপরের দিকে ভেসে আসে, রান্নার পর কিন্তু এই তেলটাকে আমরা আলাদা করতে পারি না। আর এত তেল মসলা দিয়ে খাবার খেলে শরীর খারাপও হয়। কখনো মাংসতে বেশি হলেও আবার কখনো কিন্তু আমাদের হাত ফসকে বেখেয়ালে কিন্তু রান্নার মধ্যে তেল বেশিও পড়ে যায়। যদি এরকম সিচুয়েশন হয়, সেটা যে তরকারি হোক বা মাছ মাংস হোক বা রিচ কোনো রান্না হোক বা কোনো রান্নাতে বেখেয়ালে যদি অনেকটা বেশি তেল পড়ে যায়, তখন এই তেলগুলোকে রান্নার পরে আমরা কিভাবে রিমুভ করব। যতই আমরা এরকম ভাবে হাতা দিয়ে তেলগুলোকে
রিমুভ করার চেষ্টা করি না কেন, দেখবে বন্ধুরা এই তেলের সাথে কিন্তু প্রচুর পরিমাণে মসলা উঠে আসে। যার ফলে এই খাবারটার টেস্ট একেবারেই বদলে যায়। তো কিচ্ছু করার দরকার নেই। খুব সহজে এই প্রসেসে কিন্তু আমরা এক্সট্রা অয়েলটাকে রিমুভ করতে পারবো। এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি আইস কিউব। প্রত্যেকের ফ্রিজেই তো ২-১ টুকরো এরকম আইস কিউব পাওয়া যাবেই। তো আইস কিউবটাকে কি করতে হবে? এরকম যে গোল ধরনের বাটি হাতাগুলো আছে না? তো এই ধরনের হাতার মধ্যে আমরা কি করব ২-৪ টুকরো বরফ ফেলে দেব। তারপর এইভাবে আস্তে, আস্তে করে কি করব, যেখানে, যেখানে মসলার তেলটা বেশি থাকবে বা রান্নার মধ্যে যেইখানটায় তেল বেশি হয়ে যাবে সেরকম জায়গায় হালকা, হালকা করে যদি এভাবে বুলিয়ে নিই, তাহলে এই যে বরফের একটা ঠান্ডা ভাব আছে না? এই ঠান্ডা ভাবের জন্য তেলটা ড্রাই হয়ে, তেলটা শক্ত হয়ে হাতার পিছন দিকে লেগে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা তেল কিন্তু এখানে উঠে এসছে। যার জন্য আমাদের তেল মসলা আলাদা করে ফেলতে হলো না। আর এইভাবে কিন্তু ঠিক যেরকম ডালডা শক্ত হলে হয়ে যায় না? এরকম কিন্তু একটা শক্ত একটা তেলের একটা প্রলেপ কিন্তু উঠে আসবে। তো এইভাবে যদি আমরা এক্সট্রা অয়েলটাকে রিমুভ করে দিই তাহলে কিন্তু আমাদের হেলথের জন্যও ভালো হবে আর আমাদের অনেকটা সুবিধাও হবে। টিপসটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা প্রত্যেকদিন সকালবেলা কিন্তু আমাদের কাজের খুব প্রেশার থাকে। কিরকম তাড়া থাকে বলো তো? হয়তো দেখা গেল যে বাচ্চা স্কুল বেরোবে বা হাসব্যান্ড অফিসে বেরোবে বা কাজে বেরোবে। আমাদের কিন্তু খুব ঝটপট করে ২-১ পদ রান্না করে দিতে হয়। যদি কিনা এরকমভাবে তাড়াহুড়ো করে রান্না করতে হয় সেক্ষেত্রে আমরা কি করি বলো তো বন্ধুরা? আগের দিন রাতে যা, যা রান্না করতে হবে সেটাকে হয়তো প্রস্তুত করে রাখি। কিরকম? হয়তো দেখা গেল ভাত করতে হবে, চালটা ভিজিয়ে রাখলাম বা প্রেশার কুকারে কোনো সবজি সেদ্ধ করতে বসিয়ে দিলাম বা কোনো সবজি তরকারি করতে হবে সেটা কেটে বেটে গুছিয়ে রাখলাম। এরকম যদি একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদেরই কাজের একটু সুবিধা হয়। এবার যদি দেখা যায় আমাদের ২ টো কি ৩ টে ওভেন রয়েছে, এরকমভাবে ৩ টে ওভেনেই হয়তো আমরা রান্না চাপিয়ে দিলাম। এরপর আরো একটা সমস্যা হয়, হয়তো দেখা যায় বাসি রুটি রয়েছে সেই রুটিগুলোকে আমাদের গরম করে খেতে হবে। অনেক সময় আমরা চা দিয়ে খাই বা সবজি দিয়ে খাই। খুব তাড়াতাড়ি থাকলে এই রুটিগুলো গরম করতে গেলেই কিন্তু আমাদের হয়তো দেখা গেল গ্যাস থেকে একটা পদ নামিয়ে তারপরে এগুলোকে গরম করতে হবে। তাতে রান্নাটা আরো দেরি হয়ে যাবে। তো এইরকম যদি সমস্যা আমাদের মাঝে মধ্যেই পড়ি তখন আমরা কি করব? তো দেখো বন্ধুরা এখানে রুটিটাও গরম করতে হবে আর এইখানে কিন্তু আমার গ্যাসের ২ টো বার্নার, ২ টো বার্নারের মধ্যেই কিন্তু আমি তরকারি, ভাত, সবজি সেদ্ধ এগুলো বসিয়ে দিয়েছি। তো এখন আমি রুটিটাকে কি করে গরম করব? তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি স্টিলের একটা টিফিন বক্স। এইভাবে টিফিন বক্সের মধ্যে কি করব? প্রয়োজন মতো রুটিগুলোকে ছোট, ছোট করে ভাঁজ করে দেবো। অবশ্যই স্টিলের বা কাঁচের কন্টেনার ব্যবহার করবে। যদি তোমাদের কাছে প্লাস্টিকের কন্টেনার থাকে এক্ষেত্রে কিন্তু ব্যবহার করবে না। মুখটাকে টাইট করে বন্ধ করে দেবে। এরপর দেখো বন্ধুরা এখানে যে আমি প্রেসারের মধ্যে চাল, ডাল, আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম এর মধ্যে কিন্তু টিফিন বক্সটাকে আমি ভরে দেবো। যদি প্রেসার কুকার না বসাও সেক্ষেত্রে যদি ভাত এমনি করতে বসাও হাঁড়িতে বা বড় বাটির মধ্যে তার মধ্যেও এই টিফিন বক্সটা দিয়ে দেবে যেভাবেই হোক। তারপর কি করব এইরকমভাবে প্রেসারে একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখো সিটিটা পড়ে গেলে যেরকম ভেতরে থাকা চাল, ডাল, আলু, সবজিপাতি সমস্ত যেরকম সেদ্ধও হয়ে যাবে সাথে কিন্তু আমাদের এই রুটিটাও গরম হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা এরকমভাবে কিন্তু আমরা যে তরকারি বা ডাল বা সবজি কোনো কিছুতে সেদ্ধ করতে বসিয়েছি সেই পাত্রের মধ্যেও কিন্তু এইভাবে আমরা স্টিলের টিফিন বক্সের মধ্যে ভরে রুটিটাকে গরম করে নিতে পারবো। যার জন্য আলাদা করে যেরকম সময় খরচা হবে না আর গ্যাসটাও কিন্তু বাঁচবে। তো এইরকম রুটি অনেকেই আছে মাইক্রো ওভেনে গরম করে। যাদের কাছে মাইক্রো ওভেন নেই তারা কি করবে? এই প্রসেসটা কিন্তু এপ্লাই করতে পারো। তাতে ২ টো ৩ টে চুলার মধ্যে যদি তোমরা রান্না বসিয়েও দাও সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হবে না। এই প্রসেসে রুটিটা গরমও হয়ে যাবে। আর ভালো মতো দেখলে বুঝতেই পারছো যে রুটিটা কি পরিমাণ গরম হয়েছে, পুরো কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। তো এইভাবে যদি কাজগুলোকে আমরা সারাদিনের একটু, একটু করে সহজ করে নিই কোথাও গিয়ে কিন্তু অনেকটাই আমাদের সেভ হচ্ছে। তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে। দেখে নাও পরের টিপস। বর্ষার দিনে আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি ছাতা থাকে। বাচ্চাদের ছাতা হোক, বড়দের ছাতা হোক, ভাঙা ছাতা হোক, এমনকি ভালো ছাতা হোক, যেরকমই ছাতা হোক না কেন আজকের টিপসটা কিন্তু ছাতা রিলেটেড। দারুণ কাজে দেবে বর্ষার দিনে। তো তোমরা কেউ মিস করো না এই টিপসটা। এমন না যে ভালো নিতেই হবে বা ভাঙা নিতেই হবে। তো যেকোনো ধরনের ছোট বড় ছাতা নিলেই চলবে। এবার দেখো বন্ধুরা বর্ষাকালে কিন্তু জামাকাপড় শুকানো বিশাল একটা চ্যালেঞ্জের কাজ গৃহিণীদের কাছে। আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। যদি স্কুল গোয়িং বাচ্চা হয় সেক্ষেত্রে স্কুলের জামাকাপড় মানে শুকিয়ে যাওয়াটা ভীষণই গুরুত্বপূর্ণ। আর যদি একেবারে নিউবর্ন বেবি হয় তাদের যে ছোট, ছোট কাঁথা বা জামাকাপড় থাকে সেগুলোও কিন্তু ভীষণভাবে দরকার পড়ে এগুলোকে শুকানোর জন্য। তো ঘরে চারিদিকে দড়ি টানিয়ে মেলার পরেও অনেক জামাকাপড় এরকম থাকে যেগুলো কিনা আমাদের মেলার জায়গা থাকে না। তো আমরা কিন্তু খাটের স্ট্যান্ডটাকেও ছাড়ি না। ঘরে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা জামাকাপড় মেলি না। তারপরে গিয়েও দেখা যায় বেশ কিছু জামাকাপড় আছে যেগুলো কিনা প্রত্যেকদিন ইউজের।
হয়তোবা বৃষ্টির জন্য শুকাতেই পারছি না। তো দেখো এখানে কিন্তু খাটের স্ট্যান্ডটা পুরোপুরি আমার ভরে গেছে। আর ওই দিকের স্ট্যান্ডটা দিইনি, কেননা ওই দিকের স্ট্যান্ডটা দিলে পরে শুকায় না। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা ছাতা। তবে যে ছাতাই নাও না কেন এরকম একটা হাতল থাকবে এই ইউ শেপের, সেই ধরনেরই কিন্তু একটা ছাতা নেবে। এবার ছাতাটাকে কোথায় টানাবো? যেকোনো ঘরের হুকের মধ্যে টানিয়ে দাও। এখানে আমি খাটের স্ট্যান্ডের মধ্যে টানিয়ে দিলাম। এবার কি করব? যেই সমস্ত জামাকাপড়গুলো মেলার আর জায়গা হচ্ছে না, দড়ি টানানোর জায়গা নেই, ছাতার মধ্যেও কিন্তু আরামসে ৬-৭ টা জামাকাপড় আমরা শুকিয়ে নিতে পারবো। তো কিভাবে? দেখো এইভাবে কিন্তু আমরা ক্লথ ক্লিপের সাহায্যে যেকোনো ধরনের স্কুল ড্রেস বা ছোট, ছোট বাচ্চাদের জামা প্যান্ট, কাঁথা বা একেবারে মোজা, রুমাল, তো এই ধরনের জামাকাপড়গুলো যদি এইভাবে ক্লথ ক্লিপের সাহায্যে আমরা ছাতার মধ্যে এইভাবে আটকে দিয়ে ঝুলিয়ে দিতে পারি, তাহলে কিন্তু হাওয়াতেও বেশ খানিকটা শুকিয়ে যাবে। আর এইভাবে যদি আমরা জামাকাপড় শোকাই, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা কোনো রকম দড়ি টানানোর দরকার নেই। ঘরে যদি ৩-৪ টে ছাতা থাকে, প্রত্যেকটা ছাতায় কিন্তু ৪-৫ টা ৬ টা ছোট বড় জামাকাপড় আমরা মেলে দিতেই পারবো। তো যেখানে খুশি তোমরা দিয়ে দাও, একটুও জায়গা ওয়েস্টেজ হবে না। তো এইভাবে যদি আমরা জামাকাপড় বেশ কিছুটা শুকিয়ে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হচ্ছে। দেখছো এখানে কিন্তু আরো ২-১ টা জামাকাপড় হতো, প্রায় ৪-৫ টা জামাকাপড় আমি এভাবে শুকিয়ে নিতে পারলাম। তাই এইভাবে কিন্তু পুরনো বা নতুন, ছোট বড় কোনো ছাতাই ফেলে দেবে না। নষ্ট হয়ে যাওয়া ছাতাও কিন্তু এইভাবে আমরা কাজে লাগিয়ে নিতে পারি বর্ষার দিনে। তো আশা করছি আজকের সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।